মানুষ তো নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এই কাজটা করেছিল। তারা সমস্ত সিটি কর্পোরেশনের, সমস্ত পৌরসভার, মিউনিসিপ্যালিটির যত নির্বাচিত মেয়র আছেন, কাউন্সিলর আছেন, কমিশনার আছেন, কাউন্সিলর আছেন, সবাইকে কিন্তু ওনারা মানে বাতিল করে দিয়েছেন এক নোটিশে। সেই নোটিশটা কি, যে জাতীয় স্বার্থে সব বাতিল করে দিয়েছেন। তো জাতীয় স্বার্থে আপনি বাতিল করে দিলেন, কিন্তু বাতিল করার পর মানে ওইখানকার এই যে সিটি কর্পোরেশনের মেয়র হয়, কাউন্সিলর হয় অথবা কমিশনার হয়, যারা হন আর কি, তো ওনাদের তো একটা কাজ আছে, ওনাদের সঙ্গে নাগরিকদের জন্য কিছু কাজ আছে। দেখা যায় যে একজন কাউন্সিলর যিনি হন অথবা একজন কমিশনার যিনি হন, তার কাছে একজন মানে তারা নাগরিকদের প্রায় 14-15টা কাজ করেন নিয়মিতভাবে, নাগরিকদের সাথে তাদের সম্পর্ক। একটা মেয়র যখন হন, মেয়রের কাছে কয়জন লোক যায় কাজের জন্য? যায় না, কিন্তু তারা কিন্তু ওই কাউন্সিলরের কাছে যায়, ওই কমিশনারের কাছে যায়। কীভাবে যায়? যেমন ধরেন আপনার একটা সার্টিফিকেট লাগবে, অথবা আপনার জন্ম নিবন্ধন করতে হবে, অথবা ফ্যামিলিতে কেউ মারা গেছে তার মৃত্যুর রেজিস্ট্রেশন করতে হবে। এগুলো কিন্তু মৃত্যু রেজিস্ট্রেশন দরকার পড়ে এই কারণে যে তার যারা ওয়ারিশ আছে সেই ওয়ারিশটা জমি ভাগাভাগি করবে, সেখানে কিন্তু উনি যে মারা গেছেন তার একটা প্রমাণপত্র লাগবে, এটা লাগে। আবার ওয়ারিশান সার্টিফিকেট একটা আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। একজন লোক মারা গেছেন, তার ওয়ারিশান কে কে, সেই সার্টিফিকেটটা কে দিবে? একজন কাউন্সিলর দিবেন অথবা একজন কমিশনার দিবেন। তো এখন উনি যেটা দেবেন, এখন ওনাকে তো আপনি বাদ দিয়ে দিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে সব বাদ দিয়ে দিল। এটা অন্তর্বর্তীকালীন সরকার এক আদেশে সবাইকে জাতীয় স্বার্থে, জনস্বার্থে বাদ দিয়ে দিছে। জনস্বার্থে বাদ দিয়ে দিল বুঝলাম, তার মাধ্যমে যে জনগণের স্বার্থ প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে, জনগণ যে তার কাজগুলি করতে পারছে না, তার জন্য বিকল্প আপনি কী রাখলেন? আপনি বিকল্প রাখলেন হলো গিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে ওই সমস্ত পদে আপনি বসালেন, সরকারি কর্মকর্তাদের এক একটা লেভেলে বসালেন। যেমন একদম ধরেন আপনার আমার বাড়ি যেখানে, আমার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা, ওখানে একটা আছে আপনার পৌরসভা আছে। সেই পৌরসভার যিনি মেয়র তাকে তো বাদ দিয়ে দিচ্ছেন। এখন মেয়র হয়েছে কি ওখানকার ইওনো মেয়র হয়ে কি করলেন? আমি এর আগের খবর জানি, এর আগে যিনি ইওনো ছিলেন ওনার নানা রকম কর্মকাণ্ডের কাহিনী অলরেডি আমি জেনেছি, কিছু জেনে আমার মাথা খারাপ হয়ে গেছে। নতুন নতুন মার্কেট হচ্ছিল, সেই মার্কেটগুলি সে বিভিন্ন ভাড়ায় টাকা দিয়ে বিপুল অঙ্কের টাকা সেখান থেকে সে লুটপাট করেছেন, করে চলে গেছেন আবার বদলে হইয়া। তো ওই লোকের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। ওখানে যদি একটা ইলেকটেড লোক থাকতো, একটা স্থানীয় লোক থাকতো, তার কিন্তু একটা জবাবদিহিতা প্রস্তুত, সে এরকম 9-6 করতে পারতো না। করলে কী হতো, সে তো আগে এবার আবার ইলেকটেড হতে পারতো না, অথবা জনগণ তাকে ধরতো, সে তো ওই এলাকায় তার বাড়ি। কিন্তু যিনি ইউনো হয়ে গিয়েছেন তার তো কোনো দায়-দায়িত্ব নাই, উনি তো বদলে অন্য জায়গায় চলে গেছেন এখন। কিন্তু উনি কত টাকা মেরেছেন তার তদন্ত কে করবে? তো এগুলো কিন্তু হয়েছে। পাশাপাশি যারা কমিশনার ছিল তাদের কি হলো, যে তাদের কাছে যে কাজগুলি ছিল সেই কাজগুলি তো এখন করতে পারে না। এখন এই সমস্ত কাজ করার জন্য হয়তো কোনো না কোনো সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধরা যাক একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, অথবা থানা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা ওয়ার্ডে, আরেক জায়গায় হয়তো থানা পশুপালন কর্মকর্তাকে আরেক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন ওই লোক তো ওই পশুপালন কর্মকর্তা সে হয়তো 2 মাস আগে ওখানে বদলি হয়ে গেছে। তখন উনি কি ওই এলাকার লোকজনকে চেনে? উনি কীভাবে তার নাগরিকত্ব সার্টিফিকেট দিবে? কীভাবে কী দিবে? দিতে তো পারবে না। তখন অনেক সময় এমনও দেখা গেছে, অনেক সঙ্গে আলাপ করে জেনেছি যে কমিশনার নাই, কিন্তু ওই সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য ওই দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ওই কমিশনারকে ফোন করেছে যে ভাই এটা আমি কী করবো। আর উনি তো দিতেও পারেন না, উনি আবার দিবে যে দিয়ে কোন পরে বিপদে পড়ে। তো অনেক সময় এরকম হয়েছে। কিন্তু তো আমি যেগুলো বলছিলাম যে এবার যেটা হলো যে আপনি সিটি কর্পোরেশনে 6 জনকে নিয়োগ করলেন, 6 জনের রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা কোনো দরকার ছিল না, কারণ এগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মেয়াদ শেষ হয়ে গেলে আপনি নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দিলে তো হয়ে যেত। নির্বাচন 3 মাস থাকতো। এতদিন যখন 1.5 বছর যখন কোনো প্রশাসক চালালো, তো তারাই চালায় তর্ক যে ইলেকটেড বডি সব চলে আসতো, ইলেকটেড মানে কাউন্সিলর আসতো, মেয়র আসতো, সমস্যাটা কী ছিল? কিন্তু তা আপনি করলেন না। আপনি বললেন যে নাগরিক সুবিধার কথা চিন্তা করে আমরা সেখানে পলিটিক্যাল ব্যক্তিকে দিলাম। ভালো করছেন, ধরলাম, কথার কথা ভালো হয়েছে। তাহলে এখন কমিশনারদের কী হবে, অথবা কাউন্সিলরদের কী হবে? কাউন্সিলর দিবেন না, ওখানে কি দিবেন? ওটা তো সরকারি লোকজন চালাচ্ছে। তাহলে ওখানেও কি আপনি বিএনপির বিভিন্ন স্থানীয় লোকাল লিডার যারা আছে তাদেরকে দিবেন? তাহলে কি পুরো সিটি কর্পোরেশনটাকে আপনি বিএনপিকরণ করবেন? এটা কি ঠিক হবে? মেয়র আপনি দিলেন যাকে,
তার মাধ্যমে কিন্তু নাগরিক সমাজের সমস্যাগুলির সমাধান হবে না রে ভাই। নাগরিকদের সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সিলর নিয়োগ করতে হবে। কারণ কাউন্সিলর যদি সরকারি লোক দিয়ে চালাতে পারেন, সরকারি কর্মকর্তা দিয়ে চালাতে পারেন, তাহলে মেয়র পারবেন না কেন? সমাধান একটা, সেটা হলো নির্বাচন দিয়ে দেওয়া। আর যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি একজন সরকারি কর্মকর্তা, এটা সাধারণত অতিরিক্ত সচিবই সাধারণত এই সমস্ত প্রশাসক হন, তাকে দিয়ে চালান। পাশাপাশি আমি মনে করি যে কাউন্সিলর পদে সেখানে সরকারি কর্মকর্তা দিয়ে না, বরঞ্চ কাউন্সিলরও তো পলিটিক্যাল না। দেখেন, আমরা জানি যে জিনিসটা, মেয়র পদটা এটা কিন্তু রাজনৈতিক প্রতীক দিয়ে নির্বাচন করতে হয়েছে। যেমন আওয়ামী লীগের মেয়র নৌকা প্রতীক আওয়ামী লীগের মেয়র নির্বাচন করেছে, বিএনপির কেউ দাঁড়িয়েছে, সে দাঁড়িয়েছে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তো মেয়র নির্বাচনটা হয়েছে দলীয় প্রতীকে, কিন্তু কাউন্সিলর কিন্তু দলীয় প্রতীকে হয় নাই। কাউন্সিলর যারা হয়েছেন তারা নিজস্ব প্রতীকে স্বতন্ত্র হিসেবে তারা করেছেন। তো তাদেরকে আমি অরাজনৈতিক ধরতে পারি। বিশেষ করে বিভিন্ন পৌরসভা যেগুলো আছে, পৌরসভার কাউন্সিলর তো একদমই অরাজনৈতিক। পৌরসভায় বিভিন্ন জায়গায় বিএনপির অনেক লোক পৌরসভায় কিন্তু অরাজনৈতিক হিসাবে নির্বাচনে জিতে এসেছে। ওখানে আপনার জামাতের কাউন্সিলর আছে, আবার কোনো পার্টি করে না এমন লোকও আছে। স্থানীয় সরকারের ফরম্যাটটা কিন্তু এরকম। এবং ওই যে উপজেলা যে পরিষদ যেটা আছে সেটাও তো আপনার বাদ দিয়ে দিয়েছেন। উপজেলা পরিষদেও কিন্তু মানে যারা নাকি আপনার ভাইস চেয়ারম্যান বলেন অথবা আপনার মেম্বার বলেন যারা আছে, এরা সবাই কিন্তু একভাবে অরাজনৈতিকভাবে কিন্তু তারা কিন্তু ইলেক্টেড হয়েছে। তাহলে এই লোকগুলিকে আমি মনে করি তাদের দায়িত্বে ফিরিয়ে দেওয়া উচিত। যার যতদিন মেয়াদ আছে তাদের সেই ততদিনের দায়িত্বে ফিরিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন তো সারা দেশে একদিনে হয় না। যখন নির্বাচনটা হয় তখন যারা যখন মিটিং করে প্রথমবার, তারপর থেকে 5 বছর মেয়াদ থাকে। এরকম অনেকের এমনও আছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সেই তুগলকি আদেশের কারণে এমনও দেখা গেছে যে অনেকের মাত্র নির্বাচন হয়ে মাত্র 15 দিন 20 দিন তারা দায়িত্বে ছিল, তারপরে তারা নাই হয়ে গেছে। তো এটা তাদের জন্য তো সামাজিকভাবে একটা বিরাট মানে আপনার বিব্রতকর অবস্থা তারা পড়ে গেছে। কিন্তু কাজেই আমার মতে হলো যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন যত দ্রুত আপনি দিবেন তত সারা দেশে একটা মানুষের মধ্যে একটা স্থিতিশীলতা আসবে, মানুষের সমস্যাগুলো দূরীভূত হবে। 18 মাস ধরে বিভিন্ন মানুষের যে কী কষ্ট গিয়েছে, আমার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার শ্বশুরবাড়িতেই আমার এক আত্মীয় মারা গেছেন। এখন তার যে আপনার ওয়ারিশান সার্টিফিকেট এটা আনতে যে কী ভোগান্তি, এটা আমি টের পেয়েছি। কাজে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু মানুষের অনেক কষ্ট হচ্ছে। তো এখানে আমি মনে করি সরকার উচিত হবে, যে কাজ আপনারা করেছেন 6টা ঠিক করেন না, 1 নম্বর আপনাদের উচিত ছিল বরঞ্চ কাউন্সিলরগুলি যারা যারা ছিল যে পদে, তাদের সবাইকে সেই পদে আবার ফিরিয়ে আনা, এনে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। এবং হ্যাঁ ঠিক আছে, আর প্রশাসক হিসেবে মেয়র পদে কি সিটি কর্পোরেশনে কি পৌরসভায় সেখানে একজন প্রশাসক নিয়োগ করা। কিন্তু কাউন্সিলর যেন আবার প্রশাসক না হয়। কাউন্সিলর যারা কাউন্সিলর হচ্ছে যারা নাকি মানে অরাজনৈতিকভাবে যারা নির্বাচিত হয়েছে তাদের পদগুলিতে তাদের আবার নতুন করে ফিরিয়ে দিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। কারণ তারা কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত, এটা মাথায় রাখতে হবে। কিন্তু জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে মানে ভোটারবিহীন নির্বাচন, তেমনটি কিন্তু কাউন্সিলরগুলির ক্ষেত্রে হয়নি, এটা আপনারা মাথায় রাখবেন। কাজে এভাবে যদি সরকার করেন আমি মনে করি সরকার একটা ভালো কাজ করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি ওনাকে বলবো আপনারা প্রথমত যে কাজটা করেছেন বদনাম করিয়েছেন মানুষের কাছ থেকে, এই কাজটা আপনারা ঠিক করেননি। এটা এখনও সংশোধনের সময় আছে। আর ঢাকা উত্তর দক্ষিণ এগুলিতে মেয়াদও শেষ হয়ে গেছে। আপনার দ্রুত নির্বাচন। একদিন আবার আজকে দেখলাম একজন মেয়র বলছেন যে 6 মাসের মধ্যে দায়িত্ব দিয়ে উনি মানে নির্বাচিত লোকজনের হাতে দায়িত্ব দিয়ে ওনারা চলে যাবেন। ভাই 6 মাস কেন? আপনাকে 6 মাস থাকার এখতিয়ার কে দিল? আপনি ইচ্ছা হলে 6 মাস বলে দিলেন? ভাই এটা কি আপনার সম্পত্তি নাকি ভাই? 6 মাস থাকার তো আপনার কোনো এখতিয়ার নাই। এটা 3 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এবং এই 3 মাসে মানে আপনার এই বিভিন্ন ওয়ার্ডগুলো নির্বাচিত কাউন্সিলরদের যারা আগে ছিলেন তাদেরকে এই দায়িত্বে আবার নতুন করে বসানো উচিত। আমি মনে করি সরকারের এই বিষয়গুলো সচেতনভাবে দেখবেন, সিরিয়াসলি যারা মন্ত্রীরা মানে এর মধ্যে অফিস করেছেন 2 দিন দেখলাম, এবং এর মধ্যে 2 জন মন্ত্রী এরই মধ্যে 2 দিনের মধ্যে এই 2 জন মন্ত্রী মোটামুটি তাদের বক্তব্য দিয়ে ভাইরালও হয়ে গেছেন। একজন ববি হাজ্জাজ, উনি শিক্ষা প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে এখন নাকি বিদেশ থেকে লোকজন বাংলাদেশে আসবে পড়াশোনা করার জন্য, অসাধারণ একটা প্রত্যাশা ওনার। আর আরেকজন তো বলেছেন যে
চাঁদাবাজি যেটা হয়, সমঝোতার ভিত্তিতে যেটা হয় সেটাকে চাঁদা বলা যায় না। তো এটা কি আপনার কি পরামর্শ সরকারের প্রতি, যে এদেরকে কি থামাতে হবে নাকি এটাকে আরো জোরে সোরে প্রচার করতে হবে? আমি নতুন সরকারকে বলবো, প্রথমেই যেটি করতে হবে, মন্ত্রীরা যাতে আহ আবোল তাবোল বক্তৃতা বা বক্তব্য না দেন, এই জন্য সকল মন্ত্রী এবং যারা এই দলকে রিপ্রেজেন্ট করবেন মিডিয়াতে, এদেরকে আমি মনে করি একটি প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত। কোন কোন বিষয়ে তারেক রহমানের নির্দিষ্ট প্রতিশ্রুতি আছে এবং তিনি কোন কোন বিষয়ে সবাইকে সতর্ক করেছেন, এই বিষয়গুলি তাদেরকে মনে করিয়ে দিতে হবে। তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া যে কোনো কথা কিন্তু দলের জন্য এবং সরকারের জন্য ক্ষতিকর হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, তাদের উচিত এই যে সকল মন্ত্রীকে বক্তব্য দিতে না দিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে প্রেস সামলানোর জন্য লোক রাখা। প্রত্যেক মন্ত্রণালয়ে পিআর আছে, কিন্তু পিআর অফিসার আছে, পাবলিক রিলেশনের জায়গা আছে, কিন্তু তারা পাবলিক রিলেশন না করে মন্ত্রীরা টেলিভিশনকে ফেস করেন। মন্ত্রীরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া এবং মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের কর্মসূচি ছাড়া অন্য কোনো ব্যাপারে এই যে এসে টিভির সামনে বসে পড়েন, এটাকে কমিয়ে আনতে হবে। কারণ সেখানে সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করবেন, মন্ত্রীর এলাকা নিয়ে প্রশ্ন করবেন, মন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন করবেন, বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন করবেন। সব প্রশ্নের উত্তর মন্ত্রীর কাছে রেডি থাকে না। অতএব এইসব প্রশ্নের উত্তর তারা সব দিয়ে দিতে চান। তারা মনে করেন যে এটা আমি এখন উত্তর দিতে পারছি না অথবা আমি উত্তর দিব না, এই কথা বলাটা ঠিক না। আমি মনে করি যে এই কথাটা বলাও মন্ত্রীদেরকে শিখতে হবে। তারা যদি রেডি না থাকেন, তারা যেন উত্তর না দেন, কারণ উত্তর দিয়ে ঘাপলা বাঁধানোর চাইতে জেনে এসে উত্তর দেওয়া ভালো। আরেকটি বিষয় আমি একটু পরামর্শই দিতে চাই, সেটা হচ্ছে ভালো ভালো ছেলে মেয়েরা আছেন যারা মিডিয়াকে হ্যান্ডেল করতে পারেন, জার্নালিজমে পড়াশোনা করা মানুষ আছেন, বহুদিন মিডিয়াতে কাজ করা লোকজন আছেন। প্রতিটি মন্ত্রণালয়ে মিডিয়া হ্যান্ডেল করার জন্য এরকম ব্যক্তিকে চাকরির ভিত্তিতে নিয়োগ দিতে পারলে, অথবা দলও যদি তাদেরকে একটা নিয়োগ দিয়ে দেয়, মন্ত্রী তো কোটাও আছে, মন্ত্রী চাইলে নিজের কোটায় মানুষ নিয়োগ দিতে পারেন টেম্পোরারিলি, চুক্তি ভিত্তিক। আমি মনে করি এই নিয়োগগুলি দেওয়া উচিত। দিলে পরে যেটা হবে, মিডিয়া হ্যান্ডেল করলে যদি কোনো অসুবিধা হয় সেই লোকটা তার চাকরি হারাবে, আর এই মিডিয়া হ্যান্ডেল সে করবে এবং এটার জন্য সে চাকরিতে থাকবে। এটা হোয়াইট হাউসে আছে, এইটা সিনেটররা এরকম লোক রাখেন, কংগ্রেসম্যানরা এরকম লোক রাখেন, বিদেশি এমপিরাও তাদের অফিসে এরকম লোক রাখেন। তারা টিভি ক্যামেরা খুললেই সামনে গিয়ে বসে পড়েন না। মন্ত্রীদের মনে রাখতে হবে যে তারা টিভি স্টার না, তারা টেলিভিশনে এন্টারটেইনার না, তারা টেলিভিশনের মানে জার্নালিস্টও না। অতএব তাদের যে টিভি ক্যামেরা দেখলেই তাদের যে চলে যাওয়া এবং টেলিভিশন চ্যানেলের জন্মদিনের দিন ফুল হাতে গিয়ে টিভি চ্যানেলে উপস্থিত হওয়া, এই দুইটাই কমিয়ে দিতে হবে। তারা যাবেন দাওয়াত পেলে এবং তারা কথা বলবেন, তারা টক শোতে যাবেন, তারা তাদের কোনো বক্তব্য ডিসেমিনেট করতে হইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কিন্তু প্রত্যেক দিন এসে সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তর দেওয়ার যে একটা রীতি, যেটা আওয়ামী লীগ করতো, এবং এই যে একটা প্রেস পাওয়ার, একটা প্রচারণা পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এইটা একদম বাদ দিতে হবে। মন্ত্রীদেরকে যেন প্রেস প্রতিদিন না পায়, দরকার বোধে পাবে, দরকার বোধে পাবে না। মন্ত্রী ঠিক করবে যে সে প্রেসের সামনে যাবে কি যাবে না। আমি একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি, এটা একদম আমাদেরই পার্সোনাল। আর ববি হাজাজকে নিয়ে আমি একটু বলে দিই আপনাকে, ববি হাজাজের আশাটা আমিও করি। কারণ বাংলাদেশের আশেপাশে মিয়ানমার আছে, নেপাল আছে, ভুটান আছে। নেপাল থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ডাক্তারি পড়তে, ডেন্টিস্ট্রি পড়ে, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসে, এমনকি ইউনিভার্সিটি তো আসে। তো নেপাল আছে, ভুটান আছে, আফগানিস্তান আছে, এমনকি পাকিস্তানও আছে, এমনকি ভারতও অনেক ছাত্রছাত্রী আছেন যারা ভারতের পড়াশোনা করার সুযোগ পান না অথবা ভালো ইউনিভার্সিটিতে পড়তে সুযোগ পান না। এরা কিন্তু বাংলাদেশে এসে পয়সা দিয়ে পড়তে পারেন। এবং আমরা একই সঙ্গে মিডল ইস্ট থেকে মানুষ আনার সম্ভাবনা আছে, আফ্রিকা থেকে ছাত্রছাত্রী বাংলাদেশে আনার মতো সম্ভাবনা আছে। অতএব আমরা যদি প্রপার ইনস্টিটিউশন তৈরি করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা বেচার সুযোগ আছে। এক সময় কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলি বিদেশিদেরকে পড়াতো। মালয়েশিয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং মাস্টার্স ছিলেন। এবং আমাদের ভুটানের এই যে লোটে শেরিং, উনি কিন্তু আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। অতএব এটা সম্ভব যদি আমরা চেষ্টা করি। তবে ববিকেও আমি বলবো, উনি বলেছেন একটা জায়গা উনি তারেক রহমানের উম্মত, এরকম শব্দ ব্যবহার না করা ভালো। এইগুলা ব্যবহার করলে অতি উৎসাহে এগুলি ব্যাকফায়ার করতে পারে। এবার আপনার প্রশ্নটা, শেষ প্রশ্ন। আমি শেষ প্রশ্ন করছি, আমাদেরই সঙ্গে বিভিন্ন সময় টক শোতে থাকতেন আপনার মানে মেডিকেলের ছোট ভাই ডাক্তার জাহিদুর রহমান। উনি সরকারের একজন উপদেষ্টা হয়েছেন। এটা নিয়ে নানাজন, কেউ খুশি, কেউ আনন্দিত, কেউ বলছেন যে এখন বোঝা যাচ্ছে উনি কেন সরকারের সঙ্গে, সরকারের মানে বিএনপি দালালি করছেন, এই নানা ধরনের কথাবার্তা।
তো ওনার তো একটা পলিসি থাকতেই পারে। তো এই জাহিদুর রহমানের উপদেষ্টা হওয়াটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আমি জাহিদ সম্পর্কে বলি, জাহিদ শিক্ষিত, মার্জিত, এবং জাহিদ প্রচুর পড়াশোনা করে, তার বিভিন্ন বিষয়ে তার জানাশোনা আছে। এরকম একজন লোক উপদেষ্টা হলে কোনো অসুবিধা নাই। মানুষের আপত্তিটা হচ্ছে এই জায়গাতে, যে সে যেহেতু সমালোচকের জায়গায় ছিল, আলোচকের জায়গায় ছিল, সবাই তাকে এখন বলতে শুরু করেছে সে বিএনপির পক্ষ নিয়েছে, আগে থেকে সে বিএনপির মধ্যে ছিল, এইসব বলার চেষ্টা করছে। যদি সে আগে থেকে বিএনপির সঙ্গে থাকেও, সে কিন্তু রাজনীতি করতো, সে কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেবের দলে ছিল। তো রাইট। সেইখান থেকে সে যদি একটা লক্ষ্য স্থির করে থাকে যে সে ভবিষ্যতে দল বদলাবে অথবা বিএনপিকে সাহায্য করবে, যেটা মাহমুদুর রহমান মান্না সাহেবও করতে চেয়েছিলেন, সেটাতে আমিও কোনো ভুল দেখি না। তৃতীয়ত, আরেকটা জায়গায় মানুষ বলতে পারে যে উনি তো বাইরে অনেক সম্মান পাচ্ছিলেন, উনি কেন দলীয় হয়ে যাবেন? এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। কেউ যদি দলীয় হতে চায় সে হতে পারে, সে দলের মধ্যে থেকে বা দলের ভিতরে থেকে সে দলকে ঠিক করার চেষ্টা করতে পারে, অথবা সে কিন্তু দলে যোগ দেয় নাই এখনো, সে উপদেষ্টা, এটা তো প্রধানমন্ত্রীর পছন্দের সে উপদেষ্টা হয়েছে, অতএব জি। সে বাইরে থেকেও একজন ইন্ডিপেন্ডেন্ট উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে কোনো ভালো কাজ যদি করাতে পারে, কোনো ভালো কাজের ইচ্ছাও সে সেখানে যেতে পারে। কেননা প্রধানমন্ত্রী তো আপনার আর আমার উপদেশ এইভাবে সরাসরি নিতে চান নাই, তিনি চেয়েছেন জি। জাহিদেরটা। অতএব জাহিদ সুযোগ পেয়েছে, সে যদি এই পরামর্শটা দিতে পারে আমাদের জন্য ভালো। আমরা জাহিদকে বলতে পারি যে এই জিনিসগুলি আপনি দেখতে পারেন জাহিদ, যে জি। এই জিনিসগুলো যদি প্রধানমন্ত্রীকে বলতে পারেন। তো এইটা আমি মনে করি না কোনো নেগেটিভ কিছু। তবে আমি সবসময় ভাবি যে মানুষ যখন এরকম জায়গাতে চলে যায়, তখন দলের চাপে, তার সতীর্থদের চাপে, নানান ভাবে ধীরে ধীরে দলীয় হয়ে ওঠে। আমি জাহিদকে আশা করব যে সে যদি দলকে সমর্থনও করে, সে যেন অন্ধ সমর্থক না হয়। সে যেরকম আগেও সমালোচনা করতো সেরকম সমালোচনা করে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এটা আশা করব যে তিনি যেমন সমালোচনা গ্রহণ করার একটা মানসিকতা দেখিয়েছেন, তিনি যেন তার উপদেষ্টাদের কাছ থেকেও আলোচনা এবং সমালোচনা দুইটাই নেন। এই কারণে যে আগের সরকারের প্রধানমন্ত্রী একটি বড় সমালোচনা ছিল যে উনি প্রশংসা ছাড়া, তেল ছাড়া অন্য কিছু পছন্দ করতেন না। তো সেই জায়গাতে যেন আমাদের নতুন প্রধানমন্ত্রী না যান। আমি আশা করব যে জাহিদের মতো আরো উপদেষ্টা যদি তিনি নেন, তাতে কোনো অসুবিধা নাই। যারা যারা উপদেষ্টা হতে চায় তারা হবে। আন্দোলন হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, যেভাবে সমঝোতার নির্বাচন হয়েছে, সমঝোতার ফলাফল হয়েছে, এই কথাগুলো এখন এনসিপির নেতারা, জামাতের নেতারা প্রকাশ্যে বলছে। এর ফলে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তারা উপরে উপরে যতই দাপট দেখান না কেন, তাদের নৈতিক ভিত্তি দুর্বল আছে এবং আগামীতে আরও দুর্বল হয়ে যাবে। আমার যতটুকু মনোবিজ্ঞানের উপর পড়াশোনা আছে, সেই পড়াশোনা দিয়ে আমি ক্ষমতাধর লোকদের চোখের দিকে তাকিয়েছি, তাদের অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়ার মধ্যে যে আনন্দ, সে আনন্দ আমি তাদের মধ্যে দেখিনি। দ্বিতীয় যে সমস্যা, সেটা হলো তাদের হাঁটা চলার মধ্যে যে ধরনের একটি কনফিডেন্স থাকা দরকার, সেগুলো হচ্ছে না। সব জায়গাতে কেমন যেন অভিনয় অভিনয় মনে হচ্ছে। কারণটা কি? কারণটা হলো শেখ হাসিনার পতনের ২৪ ঘন্টা আগেও এখন যারা ক্ষমতাধর তারা, এবং গত ১৭ মাসে যারা ক্ষমতাধর ছিলেন তারা কল্পনাও করেননি শেখ হাসিনার এমনতর একটি পরিবর্তন আসতে পারে, পতন আসতে পারে। বাংলাদেশে ক্ষমতার জন্য তাদের জন্য একটা দ্বার উন্মুক্ত হতে পারে। ফলে কি হলো, গত ১৭ মাসে যারা ক্ষমতায় ছিলেন তারা ভাবতেই পারেননি যে তারা কি স্বপ্ন দেখছেন না বাস্তব। তারা কি সত্যিকার অর্থেই দেশের কর্ণধার, নাকি ঘুমিয়ে আছেন। আবার যেভাবে ঝড়ের গতিতে হাদির হত্যাকাণ্ডের পরে যে ঘটনাগুলো ঘটল, একের পর এক ম্যাজিক্যাল ঘটনা। তারেক রহমান সাহেব আসলেন, তারপর ইলেকশন হলো, ইলেকশন পর তারেক রহমান সাহেব শপথ নিলেন, এখন যা কিছু হচ্ছে এটা এখনো পর্যন্ত বিএনপি আত্মস্থ করতে পারেনি। তাদের কাছে মনে হচ্ছে তারা স্বপ্নের ঘুরে আছেন, স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কতদিন থাকে এবং এই স্বপ্ন কতটা বাস্তবায়ন করা যায়, এটি প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, গত ১৭ মাসে যে সমঝোতাগুলো করেছিল রাজনৈতিক দল, সেই সমঝোতা অনুযায়ী বিএনপি যদি এগোয় তাহলে উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি, এই দুটো পদ
খুবই গুরুত্বপূর্ণ। উচ্চকক্ষে যারা যাবেন তারা নিম্নকক্ষে যারা সংসদ সদস্য হবেন তাদের উপর সবসময় একটা মানসিক চাপ সেখানে তারা অব্যাহত রাখবেন, এবং ওটা যেহেতু উচ্চকক্ষ ভোটের রাশি অনুযায়ী হবে, মানে কত পার্সেন্ট ভোট যারা পেয়েছে সে অনুযায়ী হবে। সেক্ষেত্রে 11 দলীয় জোট তাদের ভোটের হারও কিন্তু অনেক বেশি, অর্থাৎ বিএনপি সম্ভবত 51% আর ওরা 43% জামাত, তো অল্প 7% ভোটের এদিক ওদিক। ফলে উচ্চকক্ষে যদি 100টি আসন থাকে, সেই 100টি আসনের বেশিরভাগ আসন কিন্তু 11 দলীয় জোট তাদের নিয়ন্ত্রণে থাকবে। এইগুলো এক। 2 নম্বর হলো যে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে, প্রচুর ক্ষমতা থাকবে, এবং সেই ক্ষমতা যদি সমঝোতা অনুযায়ী, যেটা সবাই আন্দাজ করছেন বা সবাই সন্দেহ করছেন যে ইতিপূর্বে এই সমঝোতাগুলো যেটা হয়েছে আমেরিকার মধ্যস্থতায় কাতারে বসে, এবং সেই সমঝোতার মধ্যে দিল্লিরও গ্রিন সিগন্যাল ছিল, পাকিস্তান এবং তুরস্কের অংশগ্রহণ ছিল। কাতারে যে খলিলুর রহমান সাহেব বারবার গেছেন না বৈঠক করতে, এ সকল কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে এই যে খলিলুর রহমান সাহেব ক্যাবিনেটে আছে, এর সঙ্গে আদিলুর রহমান আসতে পারেন, রেজওয়ানা আসতে পারেন, এমনকি আসিফ নজরুলও আসতে পারেন, অবাক করা বিষয় না, এমনকি ফজল কবির সাহেব আসতে পারেন, এমনকি নূরজাহান বেগম অথবা লামিয়া মোর্শেদ তারাও সরকারি দায়িত্বে ফিরতে পারেন। ফলে সরকার একটা হযবরল অবস্থার মধ্যে পড়বে, এবং যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন, আপনি এনসিপিকে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে, সার্জিসকে, হাসনাতকে আগের সেই রাজুতি আয়, অর্থাৎ 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের যে দাপট ছিল, ঠিক ওইরকম অবস্থা আপনি তাদেরকে দেখতে পাবেন। আর জামাতের যে আমির, তিনি আমিরুল মুমিনিন হয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসায়ীরা তার কাছে যাবে, তার দরবারে যাবে, এবং তিনি বিরোধী দলের নেতা হওয়া সত্ত্বেও সমস্ত রাষ্ট্রের কৌশলগত দিকগুলো তার কথা মতো চলবে। তো বোঝার চেষ্টা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতি পদে আসীন, এটার সঙ্গে বিএনপির তকদির কিভাবে নির্ভর করছে। অন্যদিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো সমঝোতা না হয়ে থাকে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রাষ্ট্রপতি না হন, বিএনপি তার পছন্দের মানুষকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয়, সেক্ষেত্রে বিএনপিকে নাজেহাল করার জন্য এই যে জামাতের যত গুপ্ত সংগঠন রয়েছে, জামাতের যত গুপ্ত কলা কৌশল রয়েছে, বোঝার চেষ্টা করেন গত 17 মাসে জামাত হয়তো তার যে গুপ্ত কৌশল বা গুপ্ত যে চেহারাগুলো, সেটার খুব অল্প অংশ তারা উন্মোচন করেছে। বিএনপির অনেক লোক টকশোতে এসে, বুদ্ধিজীবী প্রকাশ্য টকশোতে বলেছেন যে এখনও বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যারা শীর্ষ নীতি নির্ধারণী, তার 20% জামাতের লোক। বোঝার চেষ্টা করেন, জামাতের গুপ্ত বাহিনীর সদস্য, বিএনপির এই মন্ত্রিপরিষদ বলেন, সংসদ বলেন, সেখানে 20% জামাতের লোক। সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, এ কথা আমার নয়, এ কথা বিএনপির একেবারে ঘনিষ্ঠ বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ, তাদের বক্তব্য। তাই যদি হয় তাহলে প্রতিটি মুহূর্তে যে প্রাসাদ ষড়যন্ত্র হবে, এবং প্রতিটি মুহূর্তে যেভাবে মানে বিপদ বিপত্তিতে থাকবে তারেক রহমান সাহেব, তার পক্ষে স্বস্তিতে কাজ করা সম্ভব হবে না। অন্যদিকে এরকম একটা পরিস্থিতিতে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপন হয়ে যাবে নিশ্চিত। এর কারণ হলো বিএনপি আওয়ামী লীগকে চেষ্টা করবে নিবৃত করার জন্য, চেষ্টা করবে তাদেরকে বন্ধু বানানোর জন্য, কিন্তু ইতিমধ্যে যে বিরোধ পথে, প্রান্তরে, ঘাটে, মাঠে হয়ে গেছে, সেটা নিষ্পত্তি করা সম্ভব হবে না, সেটা সম্ভব হবে না। ফলে কি হলো, বিএনপি যে এখন যে অবস্থায় আছে, তার সঙ্গে হবেন ববি হাজ্জাজ, তার সঙ্গে হবেন নুরুল হক নুরু, তার সঙ্গে হবেন রেজা কিবরিয়া, এখন যারা আছেন তার সঙ্গে হবেন জোনায়েদ সাকি। আর অন্যদিকে যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যায়, বন্ধন, এবং এটা 99.99% হওয়ার সম্ভাবনা খুব বেশি।
এটা হবে, রাজনৈতিক ইকুয়েশন এইভাবেই কথা বলে। সেক্ষেত্রে জামাতের পাকিস্তান কানেকশন, আওয়ামী লীগের ভারত কানেকশন, জামাতের সাংগঠনিক ক্ষমতা, আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা, জামাতের টাকা, আওয়ামী লীগের টাকা। তারেক রহমান সাহেব দুই চোখে রীতিমতো ধুম দেখবেন। আর এইরকম জটিল রাজনৈতিক পরিস্থিতি তিনি মাহাদি আমিনকে দিয়ে, মানে তিনি যে সমস্ত লোকজন লন্ডন থেকে নিয়ে আসছেন, হুমায়ুন কবিরকে এনেছেন, মাহাদি আমিনকে এনেছেন, অন্যান্য যে সকল উপদেষ্টা নিয়েছেন, এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না। লেমন জুস খাইতে হবে। বড় যে লেমন জুস, তারা যদি বলেন আমরা লেমন জুস খাবো না, লন্ডন থেকে আসছে, আমরা ফক্স নামক যেটা চকলেট আছে সেটা মুখের ভিতরে সারাদিন চুষবো, তাদেরকে সেটাই চুষতে হবে। এর কারণ হলো আওয়ামী লীগের যে সকল ডিপ্লোম্যাট রয়েছে, আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, যে সকল ছাত্রলীগের এই যে লাস্ট ক্যাবিনেটে আপনি চিন্তা করেন, মহিবুল হাসান মেয়র মহিউদ্দিনের ছেলে, আখতারুজ্জামান বাবুর ছেলে জাভেদ ভূমিমন্ত্রী ছিল, এনামুল হক শামীম ছাত্রলীগের সভাপতি ছিল, ছাত্রলীগের সেক্রেটারি ছিল নজরুল ইসলাম বাবু, তারপরে ছাত্রলীগের সেক্রেটারি ছিল ইকবালুর রহিম। আপনি এদের মতো, এদের সাথে টেক্কা দেওয়ার জন্য ছাত্রদলের যাদেরা আছে, সেই প্রথম সারির 10 জন, আপনি আমানুল্লাহ আমান ধরেন, খালিল কবির খোকন ধরেন, কিংবা ফজলুল হক মিলন ধরেন, তারা তো সব তাদেরকে আপনি পিছনে ঠেলে রেখে দিয়েছেন। প্রয়োজনে ডাকলেও তাদেরকে আনতে পারবেন না। ওদিকে সুলতান সালাউদ্দিন টুকু, তারপর সেই যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, অন্য যারা আছেন তারাও ফ্রাস্ট্রেটেড। নাসিরুদ্দিন অসীম রীতিমতো অপমানিত, লাঞ্ছিত। ফলে কি হলো, এই যে লন্ডন পার্টি, যারা বিএনপির লন্ডন পার্টি, সেই লন্ডন পার্টির মধ্যে যাদেরকে তিনি লন্ডন থেকে এনে এখানে এস্টাবলিশ করেছেন, তারা আবার লন্ডনে গিয়ে গালাগালি করতে পারবেন, ওখানে গিয়ে আর একটা সিন্ডিকেট করতে পারবেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মাঠে ময়দানে জামাত এবং বিএনপির সাথে টেক্কা দেওয়ার মতো বিএনপির যে শক্তি, সেই শক্তিটা ইনঅ্যাক্টিভ করা আছে এবং আগামীতে এগুলোকে অ্যাক্টিভেট করা সম্ভব নয়। ফলে কি হলো কি, যে এই যে রাজনীতিতে সামনে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে জটিল এবং কুটিল অবস্থা তৈরি হচ্ছে, এটি রাজপথের যে কোনো আন্দোলনের চাইতে, যে কোনো বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ। ফলে এখানে বিএনপিকে 100 বার চিন্তা করতে হবে। এই একটি পদে তাদের যে নিয়োগের মাধ্যমে তারা যে আসলে কি করতে যাচ্ছে সেটা এখনো তারা বুঝতে পারছে না। তো জুবাইদুর রহমানের কথা অনেকে বলছেন, তারপর ডক্টর ইউনূসের কথা বলছেন, বিএনপির একসময় মির্জা ফখরুল সাহেবের কথা বলা হতো, এখন বলা হচ্ছে কিনা আমি জানি না। এর মধ্যে আবার কেউ কেউ শাহাবুদ্দিন চুপ্পুর কথাও বলছেন যে চুপ্পু সাহেবকে যদি নির্দিষ্ট জায়গায় রাখা যায়, যেহেতু সে আওয়ামী লীগের লোক,